ভাইয়া ছাড়ুন, এটা কি ধরনের অসভ্যতা? শুভ আরুষির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আরুষি বারবার ছেড়ে দিতে বলছে, কিন্তু শুভর সেদিকে কোনো ধ্যান নেই। ও এক দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। আরুষি শুভকে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বলে, দেখ বেহায়া কোথাকার, 14টা গার্লফ্রেন্ড থাকতে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ব্যাটের আবার অন্য কোনো মতলব নেই তো? না, কিসব ভাবছি, এই বান্দর তো আমাকে আবার দু চোখেই সহ্য করতে পারে না। এবার আরুষির বিরক্ত লাগছে এভাবে তাকিয়ে থাকার কি আছে আজব। ভাইয়া, আমাকে দেখা শেষ হলেই এবার যদি আমার থেকে একটু সরে দাঁড়াতেন। বিরক্ত কণ্ঠে বলে উঠল আরুষি। আরুষির বিরক্ত হওয়া দেখে শুভ আর একটু মজা করে বোধ হয়। ও আরুষিকে ছেড়ে ওর সোজাসুজি দাঁড়িয়ে বলে, শোন, আমি না তোকে দেখছিলাম না, তোর কপালে ওই যে ব্রণটা উঠেছে না, ওটাই দেখছিলাম। আর এই শুভ চৌধুরীর রুচি না এতটাও খারাপ না যে তোর মতো বান্দরনিকে দেখতে যাবে। তুই জানলি কিভাবে তোর কপালে ব্রণ নাই? তোর এই দুটো চোখ দিয়ে কি তুই তোর কপালও দেখতে পারিস নাকি? বলা তো যায় না, দেখতেও পারিস। তুই যেমন আজব, তোর চোখও তেমন আজব। এই দেখুন, একদম মিথ্যা বলবেন না। আমি জানি আমার কপালে কোনো ব্রণ নাই, শুধু শুধু ব্রণকে দোষারোপ করবেন না। এই, একদম ফালতু কথা বলবেন না। আমি আপনার ঘরে আসার আগে আয়নায় মুখটা দেখে আসছি, কোনো ব্রণ নাই। হুম, আমার ঘরে আসার আগে দেখেছিস, এখন তো দেখিসনি। আমার ঘরে আসার পরই তোর ব্রণটা উঠেছে, আর আমি তো সেটাই দেখছিলাম মনোযোগ দিয়ে, যে ব্রণটা কিভাবে জন্ম নিচ্ছে। এবার আরুষি সত্যি প্রচুর বিরক্ত হচ্ছে। তার ঘরে আসার পরে ব্রণও মনে হয় আকাশ থেকে উড়ে এসে আমার কপালে পড়েছে। কেন যে এই ঘরেই ঢুকলো, সব ওই সাদিয়ার দোষ। এতক্ষণ পিছনে পিছনে কুত্তার মতো আসছিল, আর এখন দেখো কোনো খবর নাই। এই, তুই এত বেহায়া কেন? একটা ছেলের রুমে নক না করে ঢুকে পড়িস। ছেলেটার মা নিজ্জত খোয়াবি নাকি? নেহাত আমি ভদ্র ছেলে বলে তোকে ঘরে আসতে দেখে বিছানা থেকে উঠে পড়েছি, না হলে তুই আবার আমায় একা পেয়ে যদি সুযোগের সদ্য ব্যবহার করতি। দেখেছিস এখনও দাঁড়িয়ে আছিস সুযোগ খোঁজার জন্য? কি ডেঞ্জারাস মেয়ে রে তুই! আরুষি শুভর কথাগুলো শুনে হা করে শুভর দিকে তাকিয়েছে। উনি নাকি ভদ্র ছেলে, আমি নাকি ওনার রুমে এসে সুযোগের সদ্ব্যবহার করব? মানে এসব মানা যায়? কিরে, এখনও এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? তোর মতলব তো আমার ভালো ঠেকছে না, যা বের হ আমার রুম থেকে। শুভর ধমক খেয়ে আরুষি শুভর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙে শুভকে মনে মনে হাজারটা বকা দিতে দিতে চলে যায়। অসভ্য লোক কোথাকার! তোর 14টা গার্লফ্রেন্ডই তোকে ছেড়ে চলে যাবে দেখিস, অভিশাপ দিলাম। আরও কিছু বিড়বিড় করতে করতে ও সাদিয়ার রুমে চলে যায়। কি রে, কি এত বিড়বিড় করছিস? তুই আমার কাছে আয় বলতেছি, কি বিড়বিড় করি বেয়াদব মেয়ে? আরুষিকে রেগে যেতে দেখে সাদিয়া বিছানা থেকে লাফ দিয়ে আরুষির কাছে এসে বলল, জান, কি হয়েছে? এত রেগে আছিস কেন? এই শর্ত, পা মারবি না একদম। তুই জানিস না আমি কোথায় ছিলাম? তোর জন্য সবটা হলো। কি হয়েছে রে? আমার ভাই আবার তোকে কিস টিস করেছে নাকি? সাদিয়া আরুষিকে জ্বালানোর জন্য কথাটা বলে। সাদিয়ার বাচ্চা। আরুষিকে রেগে যেতে দেখে ও ভো দৌড়ে ওকে আর পায় কে। আরুষিও সাদিয়ার পিছনে দৌড়। সাদিয়া সোজা রান্নাঘরে গিয়ে ইরা বেগমের পিছনে লুকিয়ে পড়ে। এখন লুকাচ্ছিস কেন? বের হো বেয়াদব মেয়ে। মা, দেখো না তোমার ভাগ্নি কেমন আমাকে মারতে আসছে। ইরা বেগম নিজের মেয়ের দিকে একবার তাকিয়ে আরুষির দিকে তাকিয়ে বলে, মা, তুমিও আমাকে? দিস ইজ নট ফেয়ার মা। সাদিয়া কাঁদো কাঁদো ফেস করে বলে। ইরা বেগম সাদিয়ার কান ধরে সামনে নিয়ে এনে বলে, মা ছাড়ো, লাগছে তো। আর আমি কি করলাম? তোমার আরুই তো আমাকে মারতে আসছিল। নিজের প্রশংসা শুনে আরুষি তো ভাব নিতে ব্যস্ত। সাদিয়া আরুষির ভাব নেওয়া দেখে একটা ভেংচি দেয়। ঢং! তুমি তো সবসময় আমারই দোষ খুঁজে পাও। তোমার আরও তো দুধে ধোয়া তুলসী পাতা। যাও, কথা নেই তোমার সাথে। সাদিয়া অভিমানী কণ্ঠে কথাটা বলে ওঠে। ইরা বেগম এটা দেখে হালকা হাসে। ইরা বেগম আরুষি আর সাদিয়াকে জড়িয়ে ধরে বলে দুজনের কপালে চুমু খায়।
হ্যাঁ, আর আমি কেউ না, তাই না? আমি তো বানের জলে ভেসে এসেছি। কর কর, ওদের দুজনকে আদর করো। বলে শুভ মুখ ঘুরিয়ে নেয়। ইরা বেগম এটা দেখে হেসে দেয়। শুভ গিয়ে ওর মা আর বোনকে জড়িয়ে ধরে। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল, শুধু শুভ ছিল না। সেই তখন নিজের ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে আছে, এখনো আসেনি। খালামণি অনেকবার ডাকার পরও আসেনি। আমার কি মনে হয় খালামণি, তোমার ছেলে নির্ঘাত কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে প্রেম করছে। নিশ্চয়ই তার 14 নম্বর গার্লফ্রেন্ডটার সাথে কথা বলছে। মীরা বেগম অবাক হয়ে বলেন, আরে খালামণি, তুমি কিছুই জানো না। সেদিন আমি ভাইয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ভাইয়ের কথা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ি। ভাইয়া জানো, একটা মেয়েকে চুমু খাচ্ছিল বোধহয়। আরশির কথা শুনে ইরা বেগমের কাশি শুরু হয়ে যায়। ছেলে কাকে না কাকে চুমু খাচ্ছে সেটা এই মেয়ে আমার কাছে বলছে। এই মেয়ের কখনো বুদ্ধি হবে না। কে যেন বলছিল আমি নাকি কোন মেয়েকে চুমু খেয়েছি। শুভ আরশির পাশে চেয়ারে বসে আরশির কানে কানে কথাটা বলল। আরশি ভাত মুখে নিয়ে চাবাচ্ছিল। হঠাৎ শুভর কথায় ওর খাবার গলায় আটকে যায়। শুভ আরশির মাথায় হাত বুলিয়ে দেয়। মা, তোমার ভাগ্নিকে একটু পানি দাও। ইরা বেগম পানির গ্লাস এগিয়ে দেয় আরশির দিকে। আরশি ঢকঢক করে পানি শেষ করে ফেলে। আরশি ইরা বেগমের কথায় মাথা নাড়ায়, তারপর খুব দিকে তাকিয়ে ভাবে, লোকটা আবার কখন এলো? আবার সব শুনে ফেলেছে। এখন তোর কি হবে আরু? কি বাঁচাবে তোকে? কি ভাবছিস? আমার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়াবি আর আমি তোকে ছেড়ে দিব? কি যেন বলছিলি? আমি কোন মেয়েকে চুমু খেয়েছি? হুম। তুই আজকে আমার রুমে আসিস, তোকে চুমু কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা দিয়ে দিব। আরশি ভয়ে ভয়ে শুভর দিকে তাকিয়েছে। এই ছেলে যখন চুমুর ব্যাখ্যা দিবে বলেছে, তখন দিয়েই ছাড়বে। আমিও কি কম চালাক নাকি? আমি এই হনুমানের রুমে গেলে তো প্রায় 1 ঘন্টা ধরে আরুষি শুভর পা টিপে যাচ্ছে। আরুষি কিছু বলতেও পারছে না। শুভ ভয় দেখিয়ে বসিয়ে রেখেছে। ভেবেছিল এই ঘরে 7 দিন আর পা রাখবে না, কিন্তু কি হলো দেখো, এখন এই রুমেই বসে আছে। আবার এই মহারাজের পাও টিপছে, যত সব। আমারে মনে হয় তার বউ পাইছে এমন ভাব করছে। ধুর, ভাল লাগে না। সব হয়েছে ওই সাদিয়া বাদরনীটির জন্য। শুভর রুমে আসবে না দেখে আরুষি তখন সোজা সাদিয়ার রুমে গিয়ে ঘাপটি মেরে বসেছিল। ভেবেছিল এখান থেকে বের হবে না, খালামণিকে বলবে ওকে ওখানেই খাবার দিতে। ও বসে বসে সব ভাবছিল, তখন রুমে সাদিয়ার আগমন ঘটে। সাদিয়া আরুষির সামনে গিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, জান, তোকে না আম্মু ডাকছে। আরুষি ভ্রুকুচকে কতক্ষণ সাদিয়াকে পর্যবেক্ষণ করলো। এই মেয়ের মতিগতি ওর কাছে একদম ভালো লাগছে না। এর ভেতর যে কোনো ঘাপলা আছে তা নিশ্চিত আরুষি। এত দাঁত কালাতে হবে না। খালামুনি কেন ডাকছি সেটা বল। আম্মু তোকে ভাইয়ার রুমে কফি দেওয়ার জন্য ডাকছিল। সাদিয়ার কথায় আরুষি এক ভ্রু উঁচু করে বলে, একদম মিথ্যা বলবি না। খালামুনি এত ছোট কাজের জন্য আমাকে ডাকবে না। আরুষির কথায় সাদিয়া অবাক হওয়ার ভান করে বলে, ভাইয়াকে কফি দেয়া তোর কাছে ছোট কাজ মনে হলো? ভাইয়া যদি এটা শুনতে ভাইয়া যদি এটা শুনে তাহলে তোর কি হাল করবে ভাব তো একবার। এই চুপ কর তো। তোর এই হনুমান ভাই কি করে আমিও দেখে নিব। আর খালামুনিকে বলে দিস আমি আজকের ঘর থেকে বের হব না। তুই তোর ভাইকে কফিটা দিয়ে আয়। আমি পারবো না বাবা। আর আম্মু বাসায় নেই, কফি বানিয়ে দিয়ে গেছে আর বলেছে তুই যেন ভাইয়াকে কফিটা দিয়ে আসিস। আরুষি সন্দিহান চোখে সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তুই না একটু আগে বলি খালামুনি আমাকে ডাকছি, আবার এখন বলছিস খালামুনি বাসায় নেই। তোর কেসটা কি বলতো? মানে ভুলে গিয়েছিলাম যে আম্মু বাসায় নেই, তাই ভুলে বলে ফেলেছিলাম। ভ্যাটকানো বন্ধ কর। তোর ভাই তুই গিয়ে দিয়ে আয়, যা। এই মেয়ে তো আচ্ছা বেয়াদব। আরে বোন, এত প্রশ্ন না করে জানা, না গেলে তো আমার লস। এত সুন্দর সুন্দর কচকচে 1000 টাকার নোটগুলো কি কেউ ছাড়তে চায় বলেন? কি হলো এমন মূর্তির মতো বসে কি ভাবছিস? ভাবছি ভাবছি আমার না একটু ওয়াশরুমে যেতে হবে। তুই ভাইয়াকে প্লিজ কফিটা দিয়ে আসিস না, না হলে ঠান্ডা হয়ে যাবে। সাদিয়া কথাটা বলে কোনো দিকে না থেকে সোজা ওয়াশরুমে চলে যায়।
আরুষি হ্যাবলার মতো শুধু সাদিয়ার কর্মকাণ্ডগুলো দেখে গেল ও সাদিয়াকে কয়েকশো গালি দিতে দিতে নিচে নামলো। রান্নাঘরে গিয়ে দেখলো রান্নাঘরে কফি বানানোই ছিল। আরুষি সেটা নিয়ে শুভর ঘরের দিকে গেল। তখন থেকে শয়তানটা ওকে দিয়ে পা টিপাচ্ছে। কিছু বলতে গেলেই বলছে পা না টিপলে নাকি চুমু খাবে। কেন রে, আমার গাল কি সরকারি নাকি? আরুষি শুভর দিকে তাকিয়ে দেখলো শুভ ঘুমিয়ে পড়েছে, তাই ও আস্তে আস্তে ওখান থেকে উঠে যাচ্ছিল। তখন শুভ ওর হাত ধরে টান দেয়। আরুষি গিয়ে শুভর বুকের ওপর পড়ে। শুভ আরুষির দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলে, কোথায় যাচ্ছিলি না বলে? কোথাও যেতে চাচ্ছিলাম না, ওই এমনি। আমতা আমতা করে বলে ওঠে আরুষি। না, তোর মনে হয় এই শাস্তি পছন্দ হয়নি, তাই না? চুমুর পানিশমেন্টটাই বেটার ছিল, ওটাই তাহলে এখন করি, ঠিক আছে? শুভর কথায় আরুষির চোখ বড় বড় হয়ে যায়। ও শুভকে ওর দিকে আসতে দেখে নিজের মুখ ঢেকে ফেলে। ছি আরুষি, সেই মনিও একটা ছেলের রুমে ঢুকে তাকে একা পেয়ে, ছি ছি আরুষি, ছি। এই ছিল তোর মনে? আরুষি চোখ খুলে দেখে ও বিছানায় আছে, আর শুভ বিছানার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলছে। এই ছেলের কথা শুনে আরুষির গা জ্বলে যাচ্ছে। সবসময় উল্টোপাল্টা কথা বলা, একটু আগে নিজেই আমাকে সিসি, এখন আমাকে বলছে আমি নাকি তাকে একা পেয়ে তার সাথে কি করব। মানে সব মানা যায়? এই যে আমার রুম থেকে বের হ, এখনো দেখ নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। মতলব ভালো না তোর, বের হ। এই, কে নির্লজ্জ? নির্লজ্জ তো আপনি। একটু আগে কি করতে চাচ্ছিলেন? অসভ্য লোক কোথাকার। লাস্টের লাইনটা আসতেই বলল, শুনে ফেললে আবার ঝামেলা আছে। কি বিড়বিড় করছিস দেখ, এই বিড়বিড় জিনিসটা আমার একদমই পছন্দ না, তাই যা বলবি সরাসরি বলবি। আর এখন বের হ আমার রুম থেকে। সবসময় তাড়িয়ে দিবে। আমি মনে হয় তার রুমে ইচ্ছে করে আসি। আসবো না আর, থাক তুই তোর রুমে। সাদিয়ার রুমে যাওয়ার সময় আরুষির দেখে ইরা বেগম ওনার রুম থেকে বের হচ্ছেন। আরুষি ইরা বেগমের কাছে গিয়ে বলে, খালামণি, কোথায় গিয়েছিলে তুমি? ইরা বেগম আরুষির দিকে তাকিয়ে বলে, যাওনি কোথাও? আচ্ছা খালামণি, তোমার সাথে পরে কথা বলছি, এখন কাজ আছে। বলে আরুষি এক দৌড়ে সাদিয়ার রুমে চলে যায়। ইরা বেগম বোকার মতো আরুষির যাওয়ার দিকে তাকিয়েছে। মেয়েটা হঠাৎ করে এলো, কয়েকটা আজব প্রশ্ন করে আবার ঝড়ের গতিতে চলে গেল। এদের ব্যাপার স্যাপার বুঝি না বাপু। আরুষি সাদিয়ার রুমে গিয়ে দেখলো সাদিয়া বিছানার উপর বসে টাকা গুনছে। আরুষি গিয়ে সাদিয়ার পাশে বসলো, কিন্তু সাদিয়ার সেদিকে কোনো খেয়াল নেই। ও আছে টাকা গুনতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও সাদিয়ার কোনো হেলদোল দেখে না। একবার গোনা শেষ হচ্ছে তো ওই একই টাকা বারবার গুনছে। সাদিয়ার বাচ্চা। কে কে? সাদিয়া ধড়ফড়িয়ে উঠে বলে। আরুষি আর সাদিয়া দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। সাদিয়া অসহায় চোখে আরুষির দিকে তাকিয়েছে, আর আরুষির মুখে শয়তানি হাসি। এটা দেখে সাদিয়ার যেন আরও রাগ হয়। নিজেই নিজেকে হাজারটা গালি দেয়। কি দরকার ছিল তখন দরজা খুলে টাকাগুলো গোনার? দরজা লাগিয়ে দিলে নিশ্চয়ই বাদরনিস মেয়েটা আমার টাকায় নজর দিত না। কিরে, কি ভাবছিস? চল ভিতরে চল, কতদিন পর শপিং করতে আসলাম বলতো। খুশি খুশি মনে কথাটা বলে আরুষি। আরও বলছি কি, আমার মতন একটা অসহায় মেয়ের সাথে তুই এটা করতে পারছিস? তোর কষ্ট হচ্ছে না আমার জন্য? কষ্ট তো হচ্ছে জান, কিন্তু কি করব বল, এখন আমার শপিং করা বেশি ইম্পর্টেন্ট তোর কষ্টে থেকে। চল ভিতরে চল। বলে আরুষি সাদিয়ার হাত ধরে নিয়ে শপিং মলে ঢুকে পড়ল। সাধু দেখ, ড্রেসটা সুন্দর না? অনেক সুন্দর, বল। হ্যাঁ, অনেক সুন্দর। বিশ্বাস কর বই, এত সুন্দর ড্রেস আমি আমার বাপের জন্মও দেখিনি। নে, নিয়ে নে ড্রেসটা, অনেক সুন্দর। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে সাদিয়া। ইস, আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু তুই যখন এত করে বলছিস এটা অনেক সুন্দর, তো নিই নি। আরুষি ড্রেসটা দোকানদারকে প্যাকেট করে দিতে বলে। সাদিয়া হাঁ করে আরুষির দিকে তাকিয়েছে। মানেটা কি? নিতে চাচ্ছিল না তাহলে জিজ্ঞেস করলে কেন ড্রেসটা কেমন দেখতে? আবার বলছে আমি সুন্দর বলছি বলে নাকি ড্রেসটা নিচ্ছে। কেন, আমি খারাপ বললে কি ড্রেসটা নিত না? ধুর, কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতেছি না। ইরা বেগম আরুষি আর সাদিয়ার হাতে শরবত ধরিয়ে দিয়ে বলে, খালামণি, জীবনে ফার্স্ট টাইম আমি আজকে মন খুলে শপিং করলাম। আহা, শান্তি।
মন খুলে শপিং করবেই না কেন? অন্যের টাকা পাইছে তো। আহারে আমার নতুন নতুন নোটের টাকাগুলো, তোরা কোথায় গেলি? ফিরে আয় আবার আমার কাছে। আম্মু, আমি ঘরে যাচ্ছি, কেউ যেন আমার ঘরে না আসে। শরবতের গ্লাসটা জোরে শব্দ করে টেবিলের উপর রেখে নিজের ঘরে চলে যায় সাদিয়া। খালামণি, তোমার মেয়েকে ঠান্ডা পানি দিয়ে আসো, না হলে আজকে বাড়িটা ব্লাস্ট হয়ে যাবে। সাদিয়াকে শোনানোর জন্য জোরে কথাটা বলল আরুষি। সাদিয়া এবার রেগে ওর ঘরের দরজাটা জোরে লাগিয়ে দেয়। ও এমনি খালামণি, তুমি বুঝবে না। বলে ইরা বেগম ওখান থেকে রান্নাঘরে চলে যায়। আর আরুষি শপিংগুলোই দেখতে থাকে। আরুষি আজকে সবার জন্যই শপিং করেছে, কিন্তু আফসোস টাকাগুলো ওর না, অন্য কারো। কবে যে নিজে টাকা ইনকাম করবে আর কবেই বা নিজের টাকায় কিছু করতে পারবে। হ্যাঁ, আরুষি সব ভাবছিল, তখন মনে হলো ওর পাশে কেউ বসেছে। ও পাশে তাকিয়ে দেখে শুভ। শুভকে দেখে আরুষির মাথা গরম হয়ে যায়। প্রচুর খারাপ এই লোকটা। কি রে, এমনভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে খেয়ে ফেলবি। ভয় লাগছে তো, এভাবে তাকাস না। শুভ ভয় পাবার অভিনয় করে বলে। আরুষি ভাবে এই লোকটা যদি ওর পিছনে না লেগে অভিনয় জগতে নাম দিত তাহলে অনেক উন্নতি হতো এর। আচ্ছা বাদ দে তুই। আর সাদিয়া নাকি শপিং করতে গেছিলি? হ্যাঁ, গেছিলাম তো। কেন, আপনার কি রাগ হচ্ছে? আমার কেন রাগ হতে যাবে? রাগ হওয়ার কারণ কি? কারণ এই যে আমি আপনার এতগুলো টাকা দিয়ে শপিং করলাম, আপনার রাগ হচ্ছে না? আপনি তো সাদিয়াকে টাকাগুলো দিয়েছিলেন আমাকে আপনার রুমে পাঠাতে পেরেছিল বলে। টাকাগুলো আমার হলে তো রাগ হবে? হ্যাঁ, আমার টাকা ছিল, তবে মাত্র 3,000, আর যা টাকা ছিল সব সাদিয়ার এতদিনের জমানো টাকা। আহারে, আমার বোনটা কতটা কষ্ট করে জমিয়েছিল, আর তুই কিনা কয়েক ঘন্টায় তা ফুরিয়ে ফেললি। শুভ কথা শুনে আরুষি কয়েকটা শুকনো ঢোক গেলে। সত্যি যদি এমনটা হয় তাহলে তো আরুষির নিস্তার নেই। বাসায় মনে হয় এতক্ষণ তুলকালাম বেঁধে গেছে। এই সাদিয়া মনে হয় মাকে ফোন করে সব বলে দিয়েছে। এখন তোর কি হবে আরুষি? ভাইয়া, আপনি সত্যি বলছেন? না মানে, আমি তো মনে করেছিলাম টাকাগুলো আপনার ছিল, তাই তো এখন আমার কি হবে? সাদিয়া তো আম্মুকে সব বলে দিয়েছে, আম্মু তো আমার হালুয়া টাইট করে দিবে। তুই যদি চাস তাহলে আমি তোর সাহায্য করতে পারি। কিভাবে? আরুষি খুশি মনে বলে, আসতে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা মানলে আমি তোকে সাহায্য করব। কিরে? আরুষি খুশি হওয়া মনটা টুকরো টুকরো করে ভেঙে গেল। না জানি এখন আবার কি শর্ত দেবে এই বেটা। এর মাথায় তো শুধু উল্টোপাল্টা চিন্তা। শর্তটা মানবি তো? কি কি শর্ত ভাইয়া? আজকে থেকে যখনই আমার কফি লাগবে তখন তুই আমাকে কফি দিয়ে আসবি, ঠিক আছে? যদি শর্তটা মানিস তাহলে আমি খালামণিকে বলবো তোকে কিছু না বলতে। ভেবে দেখ, খালামণির বকা খাবি নাকি আমাকে কফি খাওয়াবি। জানতাম এই লোকের মাথায় ফালতু সব চিন্তা ভাবনা আসবে। আজ এরা, আমি মনে হয় তার কাজে লোক, তাই 2 বেলা কফি দিয়ে আসতে হবে। ঢং। কিন্তু এখন না করলেও তো ঝামেলা, তাহলে আমার কাছ থেকে বকা শুনতে হবে। তার থেকে রাজি হয়ে যাই। আর আমি তো কালকেই বাড়ি চলে যাব। কি রে, হাসছিস কেন? খালামণির বকার টেনশনে মাথা নষ্ট হয়ে গেল নাকি? ভাইয়া, আমি আপনার শর্তে রাজি। আপনি আম্মুকে বলেন আমার কোনো দোষ ছিল না, আর আমি সাদিয়াকে ওর টাকা দিয়ে দিব নে। না, না জেনে ওই সাদিয়া শয়তান আমার কাছে বানিয়ে বানিয়ে কী সব বলেছে। আপনি থাকেন, আমি একটু সাদিয়ার রুম থেকে আসি। এটি বলে আরুষি হাসতে হাসতে সাদিয়ার রুমের দিকে চলে যায়। শুভ ওখানে বসে আরুষির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ভাবে, মেয়েটা পাগল হয়ে গেল নাকি? এখানে কি হাসির কোনো কথা চলছিল নাকি? আজব মেয়ে তো। জান, ফুচকা খাবি? চল না ফুচকা খাই। আরুষি সাদিয়ার হাত ধরে টেনে ফুচকার দোকানে নিয়ে যায়। কালকে থেকে সাদিয়া আরুষির সাথে কথা বলছে না। মেয়ের তার উপর রাগ হয়েছে। তার কষ্ট করে জমানো টাকাগুলো শেষ করায়। আর আমিই বা জানতাম নাকি টাকাগুলো ওর ছিল? আমি তো ভেবেছিলাম টাকাগুলো ওই হনুমানটার ছিল। কলেজে এসেও সাদিয়া আরুষির সাথে কোনো কথা বলেনি, ওর সাথে বসেনি পর্যন্ত। এতটা রাগ হয়েছে। তাই তো সাদিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে আনুষি তখন থেকে, কিন্তু মেয়ের রাগই কমছে না। আঙ্কেল, 2 প্লেট ফুচকা দিন তো, আর ঝাল বেশি দিবেন। না আঙ্কেল, আপনি 1 প্লেট ফুচকা বানান, আমি খাবো না।
আঙ্কেল, আপনি ওর কথা শুনবেন না তো। আপনি 2 প্লেট ফুচকা বানান। আঙ্কেল, আমি আপনাকে বলেছি 1 প্লেট বানাতে। এদিকে ফুচকাওয়ালা পড়েছে মহা বিপাকে। কার কথা শুনবে সে? একজন বলছে বানাতে, তো আরেকজন বলছে বানাতে না। না, এদের মনে হয় মাথায় সমস্যা আছে। পরে দেখা যাবে দুজন ঝগড়া করতে করতে আমার দোকানটাই উল্টিয়ে দিল। পাগল দিয়ে বিশ্বাস নেই বাবা। Deho, tunda diagil awad duad daud dioda. Awari duadet, ubardol dia jongjardole. Ontuna de diamar duand odle edao. Dana war thilibin nai ke moridave. দোকানদারের কথা শুনে আরুষি আর সাদিয়া একসাথে বলে ওঠে, আমরা আপনার দোকান উল্টাতে যাব কেন? আমরা কি পাগল নাকি? Dal theke kom ki zoda. আরুষি রেগে দোকানদারকে বলে ওঠে, এই, আমাদের দেখে আপনার পাগল মনে হয়? খাবো না আপনার দোকানের ফুচকা, কোনো দিন খাবো না। এমনিতেও আপনার দোকানের ফুচকা একটুও ভালো লাগে না। আপনার কথা ভেবে আর আপনার বাচ্চাদের কথা ভেবে আমরা দুজন আপনার দোকান থেকে ফুচকা খেতাম, কিন্তু আপনি আমাদের পাগল বলেন। চল তো সাদিয়া, এই দোকান থেকে আর কখনো আমরা ফুচকা খাবো না। আরুষি সাদিয়ার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। সাদিয়া আরুষির থেকে হাত ছাড়িয়ে বলে, এটা তুই কি করলি? তুই জানিস আঙ্কেলের ফুচকা কত ভালো লাগতো আমার। তুই কি বলে এলি আঙ্কেলকে আমরা আর ওনার দোকানে যাব না? তুই যাবি না ঠিক আছে, আমি কেন? সাধু, তুই এখন ওই ফুচকার প্রশংসা করছিস? দেখলি না ওই লোকটা আমাদের পাগল বলল, তারপরে তুই ওই দোকানে যাবি? তুই যেতে চাইলে যা, আমি যাব না, এই আমি বলে দিলাম। দেখা যাবে কতদিন না গিয়ে থাকস। তুই যে পরিমাণ ছেঁচড়া তা আমার জানা আছে। ঘুইরা ফিরা তো আবার ওই দোকানেই যাবি 2 দিন পর। সাদিয়া প্রায় 10 থেকে 15 মিনিট হয়েছে কলেজ থেকে এসেছে। কলেজ থেকে এসে থেকে সোফার উপর বসে আছে। ইরা বেগম এদিক থেকে ওকে বকে যাচ্ছে, কিন্তু সেদিকে সাদিয়ার কোনো হেলদোল নেই। সে এখন এখান থেকে উঠছে না। ও আরেকটু আরাম করে সোফার উপর শুয়ে পড়ে। ইরা বেগম সাদিয়ার সামনে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে উঠলেন। সাদিয়া বিরক্ত হয়ে উল্টো দিকে ঘুরে যায়। মায়েদের এই এক সমস্যা, সব সময় বকবক করতেই থাকবে। ইরা বেগম বকবক করতে করতে চলে যায়। সাদিয়া একবার মায়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। প্রায় 1 ঘন্টা পর সাদিয়ার চোখের উপর পানি পড়তেই ও ধড়ফড়িয়ে উঠে পড়ে সোফা থেকে। সামনে তাকিয়ে দেখে শুভ পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভকে দেখে সাদিয়ার মাথা গরম হয়ে যায়। সাদিয়ার এতগুলো টাকা শুভর জন্য শেষ হয়েছে, তার উপর খালামণিকে কিছু বলতেও দেয়নি আরুর ব্যাপারে। এখানে গরুর মতো ঘুমিয়ে আছিস কেন? আর আরও কোথায়? ওকে তো দেখছি না। সাদিয়ার মাথা এমনিই গরম ছিল, তার উপর আবার ওকে গরু বলছে। দাঁড়া, তোকে যদি আমি একটা শিক্ষা না দিছি, জাস্ট বিকালের অপেক্ষা। কথা বলছিস না কেন? টাকার আফসোসে কি এখন কথা বলা অফ হয়ে গেছে? আহারে, তোর কষ্ট আমি বুঝতে পারছি, থাক কষ্ট পাস না। এবার বল তো আরশি কোথায়? তোর বউ কোথায় আমি কিভাবে জানবো? নিজের খবর রাখতে পারিস না? সাদিয়া রেগে কথাটা বলে নিজের রুমে চলে গেল। শুভ আহাম্মক হয়ে সাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবে কথা বলার কি আছে? না, আমার বউ বোন সব পাগল হয়ে গেছে, এখন আমার পালা। শুভ, তুইও না কবে পাগল হয়ে যাস এই দুজনের জ্বালায়। সাদিয়ার থেকে কোনো উত্তর না পেয়ে শুভ ইরা বেগমের কাছে যায়। ইরা বেগম নিশ্চয় জানে আরুষি কোথায় আছে। শুভ রান্নাঘরে গিয়ে দেখে ইরা বেগম রান্না করছে। ও গিয়ে ইরা বেগমের কাছে দাঁড়ায়। মায়ের একসাথে এতগুলো প্রশ্ন শুনে শুভ ওর মাকে বলে, আহা আম্মু, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব বলো তো? ইরা বেগম হালকা হেসে বলে, একটু আগে এসেছি, তোমাকে দেখতে আসলাম, কি করছো? ইরা বেগম ভুরুকুচকে বলেন, শুভ জানে তার মা এই প্রশ্নটাই করবে, কারণ শুভ এ পর্যন্ত মায়ের কাছে যতগুলো মিথ্যে বলছে সব ইরা বেগমের কাছে ধরা পড়ে গেছে। কিভাবে যে ইরা বেগম ধরে ফেলে কে জানে। তাই এবার শুভ ইরা বেগমকে বলে, মা, আরশি কোথায়? কি বাসায় চলে গেছে কখন? ও কার সাথে ওর বাসায় গেছে? এটা শুনে শুভ ওখান থেকে চলে যেতে নাই। ইরা বেগম পেছন থেকে শুভকে ডেকে বলে, না আম্মু, আমি এখন খাবো না, আমি খালামণিদের বাড়ি যাচ্ছি, ওখান থেকে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। কথাটা বলে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায়।
ইরা বেগম এই ছেলেটাকে নিয়ে পারে না, যখন যা ভাববে তাই করবে। এখন নিশ্চয়ই আরুষিকে গিয়ে বকাঝকা করবে। আসলেই পাগল ছেলেটা। সাদিয়া সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। শুভকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে সাদিয়া শয়তানি হাসি দেয়। আহারে, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো ভেবেছিলাম বিকাল অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু তুই তো এখনই চলে গেলি। এদিকে শুভ আরুষিদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজায়। আরুষির মা এসে দরজা খুলে দেয়। আসিয়া খান শুভকে দেখে বলে, খালামণি, তোমাকে আমার মনে পড়ে না, এটা কখনো হতে পারে? আসলে কি বলো তো, এই কয়দিন পড়ালেখা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। শুভ ইনোসেন্ট মুখ করে বলে ফেলে। আসিয়া খান শুভর মাথায় হাত বুলিয়ে বলেন, আসিয়া খান শরবত বানাতে চলে যান। খুব সোফার উপর বসে চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু আরুষি কোথাও নেই। নিশ্চয়ই ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে। আজকে উচিত শিক্ষা দিতে হবে এই মেয়েকে। ওকে না বলে চলে এসেছে, তার উপর আবার একা একা এসেছে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছি। আসিয়া বেগম শরবত এনে শুভকে দেয়। শুভ শরবতের গ্লাসটা নিয়ে বলে, খালামণি আরুষি কোথায়? ওকে তো দেখছি না। আরে খালামণি, তুমি টেনশন করো না, আমি দেখছি। আমার একটা ধমক শুনলে সুরসুর করে বেরিয়ে আসবে তোমার মেয়ে। আসিয়া খান কথাগুলো বলে রান্নাঘরে চলে যায়। শুভ আরুষির ঘরের সামনে গিয়ে দরজায় নক করে, কিন্তু আরুষি দরজা খুলে না। বার কয়েক খুব এভাবে দরজায় টোকা দেয়, কিন্তু আরুষি দরজা খুলে না। এবার খুব কিছু বলতে নেবে এত এবার খুব কিছু বলতে নেবে, তখন আরুষি ভিতর থেকে বলে ওঠে, আমু, বললাম তো আমাকে বিরক্ত করো না। আমার মেজাজ খারাপ আছে। তারপর এতবার কেন ডাকতে আসছো বলো তো? আমি তোর আম্মু না। দরজাটা খোল। দরজায় নক করতে করতে আমার পাটা ব্যথা হয়ে গেছে। এবার যদি দয়া করে দরজাটা খুলতেন, তাহলে এই শুভ চৌধুরী ধন্য হয়ে যেত। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে ওঠে শুভ। আরুষি শুভর কথা শুনে ভয় পেয়ে যায়। ও তো ভেবেছিল আসিয়া খান হবে, কিন্তু এই জম কোথা থেকে আসলো? আরুষি, এবার তোর কি হবে? এখন তো তোর ঘরে একটা বড়সড় ঝড় বয়ে যাবে। না না, দরজা খোলা যাবে না। আমি এখানে এভাবেই বসে থাকবো। আরুষি বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ে। ও এবার দরজা খুলছে না। একদম দরজা না খোলার কথা ভাববি না। তুই যদি দরজা না খুলিস, তাহলে দরজা ভাঙার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। এবার তুই ডিসাইড কর, ভালোভাবে বের হবি নাকি অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। শুভ কথা শুনে আরুষি আর কিছু না ভেবে দরজা খুলে দেয়। কারণ এই ছেলের উপর একটুও ভরসা নেই, যা বলবে তাই করবে। আরুষি দরজা খুলতেই শুভ আরুষির ঘরে ঢুকে যায়। শুভ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে আরুষি চোখ বড় বড় করে বলে, ভাইয়া, দরজা বন্ধ করছেন কেন? যাতে তোকে মারলে সেই মারার শব্দ বাইরে না যায়। শুভর কথা শুনে আরুষি কয়েকটা শুকনো ঢোক গিলে, সত্যি কি শুভকে মারবে নাকি? কিন্তু উপরে দোষটা কি? কিসের জন্য মারবে? আরুষি শুভর দিকে তাকিয়ে দেখে শুভর দিকে আসছে। শুভকে উপর দিকে হাসতে দেখে আরুষি পিছাতে থাকে। যদি সত্যি এবার ওকে মারে? ভাইয়া, আপনি এদিকে আসছেন কেন? তুই পিছাচ্ছিস কেন? এখানেই দাঁড়া। দেখ, আমি যদি তোর কাছে না যাই, তাহলে তোকে মারবো কিভাবে 10 হাত দূরে থেকে? লাস্টের কথাগুলো খুব জোরে বলে। শুভর ধমকে আরুষি চমকে ওঠে। কেঁদে দিবে এমন একটা ভাব। আরুষি পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। শুভ আরুষির কাছে গিয়ে চড় মারতে যাবে, তখনই আরুষি চোখ বন্ধ করে কেঁদে দেয়। ভাইয়া, আমাকে মারবেন না প্লিজ। আরুষি কেঁদে কেঁদে কথাটা বলে। আরুষির কান্না করা দেখে শুভ অনেক হাসি পাচ্ছে, তারপরও ও রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। না মারবো ও কি কোনো কারণ রেখেছিস নাকি? না মারারও কি কোনো কারণ রেখেছিস নাকি? আমাকে না বলে কেন এসেছিস? খালামণিকে তো বলে এসেছি। খালামণিকে বলে এসেছিস, ঠিক আছে। একা এসেছিস কেন? তো কি হয়েছে একে এসেছি বলে? আরুষি তেজি কণ্ঠে বলে উঠল, একটু আগে না আমার মারার ভয় কাঁদলি, এখন আবার আমার সাথে এভাবে কথা বলছিস? তোর সাহস দেখে অবাক হচ্ছি আরও। শুভ আরুষির দিকে আরেকটু এগিয়ে বলল, ভাইয়া, আমি আর কখনো তো তোমাকে না 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 বলে আসবো না। সত্যি বলছি। আর এভাবেও কথা বলবো না। আরুষি তুতলিয়ে কথাটা বলে। শুভ এবার আরুষির কাছ থেকে সরে বিছানায় গিয়ে বসে। এটা দেখে আরুষি যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক,
মারার তো আর কোনো চান্স নেই। আরু, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই যে আমার শর্ত শুনে আমাদের বাড়ি থেকে চলে এসেছিস, এটাকে আমি জানি না বুঝেছিস? যা, এখন আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবি। পারবো না আমি। আম্মুকে বলুন, আম্মু বানিয়ে দিবে। কি বললি, পারবি না? আচ্ছা, আমি বরং সাদিয়াকে ফোন দিয়ে বলি, সাদিয়া যেন খালামণিকে সব বলে দেয় তুই যে ওর টাকা দিয়ে শপিং করছিস। তারপর কি হবে তুই তো বুঝতেই পারছিস। শয়তান ছেলে সব সময় ভয় দেখাবে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, কিছু বলতে হবে না কাউকে। আরুষি মুখ বাঁকিয়ে চলে যায়। আরুষি রান্নাঘরে গিয়ে দেখে আসিয়া খান রান্না করছে। আরুষি ভাবে মাকে দিয়ে কফিটা বানিয়ে নেবে। আম্মু, তোমার গুণধর ভাগ্নে কফি খাবে, বানিয়ে দাও। আম্মু, তুমি তো জানো আমি কিচ্ছু করতে পারি না। তারপর কফি বানিয়ে গিয়ে কি বানিয়ে ফেলবো, তারপর তোমার ভাগ্নে আমার উপর চিল্লাবে। তাই বলছি তুমিই বানিয়ে দাও। আম্মু, ধুর, নিজের মাও এখন শত্রুতা করে। আরুষি বিড়বিড় করতে করতে কফি বানিয়ে শুভর জন্য নিয়ে যায়। শুভ বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। আরুষি শুভর সামনে গিয়ে শুভকে কফির কাপটা এগিয়ে দেয়। শুভ একবার আরুষির দিকে তাকিয়ে বলে, কে বানিয়েছে এটা? আপনার বউ এসে বানিয়ে দিয়ে গেছে। আরুষি দাঁতে দাঁত চেপে কথাটা বলল। শুভ আরুষির কথা শুনে হেসে বলে, ও মা, সত্যি বলছিস আমার বউ বানিয়েছে? তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে। দে কফিটা দে। আরুষি শুভকে কফিটা দেয়। শুভ কফির কাপটা নিয়ে না খেয়ে বসে আছে। এটা দেখে আরুষি ভুরুকুসকে শুভর দিকে তাকায়। ও কত কষ্ট করে বানালো কফিটা, কিন্তু এর খাওয়ার নাম নেই। আরু, আমি একটা জিনিস ভাবলাম, তুমি তো বললি এটা আমার বউ বানিয়েছে, তাই না? হুম। দেখ, আমি তো জানি না আমার বউয়ের হাতে রান্না কেমন। আমার বউয়ের বানানো কফিটা তো ভালো নাও হতে পারে, তাই না? তাই তুই আগে এই কফিটা খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর আমি খাবো। নে ধর। শুভ কফির মগটা আরুষির হাতে ধরিয়ে দিয়ে কফিটা খেতে বলে। আরুষি কফির মগটা ধরে বিছানার উপর বসে পড়ে। আচ্ছা, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? আরুষি দাঁতে দাঁত চেপে কথাটা বলে। শুভ আরুষির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আমি তোকে কখন অশান্তিতে রেখেছি? আমি তোকে শুধু কফিটা খেতে বললাম, আর তুই বলছিস আমি তোকে শান্তিতে থাকতে দিচ্ছি না? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন বলুন তো, মতলবটা কি আপনার? আরুষি ভুরু নাচিয়ে বলে। শুভ আরুষির দিকে এগিয়ে বলে, মতলব তো অনেক কিছু আছে, দেখতে চাস? আরুষি শুভকে ওর দিকে এগিয়ে আসতে দেখে বলে, দেখুন, একদমই এদিকে আসবেন না। অসভ্য ছেলে কোথাকার, মেয়ে দেখলেই কাছে আসতে মন চাই। শেষের কথাগুলো আস্তেই বলল আরুষি। তারপর কফির মগটা ওখানে রেখে চলে যেতে নেয়। শুভ আরুষির হাত ধরে ওর কোলে বসিয়ে দেয়। এটা কি হলো? ছাড়ুন, আমি নিচে যাব। আরুষি উঠতে চায়, কিন্তু শুভ আরুষিকে ধরে বসে থাকে। ছাড়ুন বলছি। আমার নাকি মেয়ে দেখলে কাছে আসতে মন চায়, তাই তো তোকে কাছে নিয়ে বসে আছি। তো আমাকে কেন নিয়েছেন? আপনার ওই 14 নাম্বার গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে বসে থাকুন, যান। আমার 14 নাম্বার গার্লফ্রেন্ড তো আমার কাছে নেই, তাই তোকে কোলে নিয়ে বসে আছি। আসলেই বেহে এলো। ছাড়ুন বলছি। শুভ আরুষিকে ছেড়ে দিয়ে উল্টে দাঁড়ায়। তারপর হনহন করে ঘর থেকে বের হয়ে যায়। আরুষি কফির দিকে বেয়াদব অসভ্য শয়তান ছেলে কোথাকার। আসলে মেয়ে দেখলে এর মাথা ঠিক থাকে না। আরুষি কফির দিকে তাকিয়ে বলে, আরে, আমার কষ্ট করে বানানো কফিটা তোকে আর খাওয়া হলো না। খালামণি প্লিজ, আমাকে যেতে হবে। আসিয়া খান অভিমান করে বলে ওঠে শুভকে। শুভ আসিয়া খানকে হালকা জড়িয়ে ধরে বলে, খালামণি তুমি এভাবে বললে কি আমি যেতে পারি বলো? কিন্তু বোঝার চেষ্টা করো, আমার যেতে হবে। আচ্ছা, আমি বরং কালকে এসে থেকে যাব, ঠিক আছে? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এই দেখো, আরশির মাথা ছুঁয়ে বলতেছে আমি আসবো। আরুষি শুভর একটু পাশেই দাঁড়িয়েছিল। শুভকে ওর মাথায় হাত দিতে দেখে ও এক লাফে দূরে সরে যায়। এই, আপনি আমার কসম কেন দিচ্ছেন? কালকে না আসলে পরে আমার যদি কিচ্ছু হয়ে যায়? আরে আমি না আসলেও তোর কিছু হবে না, কারণ কুটনিরা এত সহজে মরে না। কি বললেন? আমি কুটনি? আপনার বউ কুটনি। দরকার পড়লে আপনার বউয়ের কসম দিন। আমার কসম কেন দিচ্ছেন? তাই তো দিলাম। মানে? আরুষি হাঁ করে নিজের মায়ের দিকে তাকিয়েছে। ও নাকি এই বদলোকটাকে জ্বালায়। হায় আল্লাহ, আমার মা কোন দুনিয়ায় থাকে? শুভ আরুষির এমন ফেস দেখে মিটিমিটি হাসছে।
আরুষি শুভর দিকে তাকিয়ে দেখে শুভ হাসছে। শুভর হাসি দেখে আরুষি রেগে নিজের ঘরে চলে যায়। আরুষিকে রেগে যেতে দেখে আসিয়া খান আর শুভ হেসে দেয়। তুমি সাবধানে থেকো আর ওনার খেয়াল রেখো। আজকাল আমাকে প্রচুর বিরক্ত করছে তোমার মেয়েটা। আচ্ছা, আম্মুকে বলে দেখবো। আমি আসছি তাহলে। শুভ আসিয়া খানের থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সাদিয়াকে এখন যদি সামনে পেতাম তাহলে ওর যে কি হাল করতাম। বেয়াদব মেয়ে, কোচিংয়ে আসেনি, আবার কলেজেও আসেনি, কিন্তু সকালে এর জন্য আমি আম্মু থেকে কত বকা খেলাম। আরুষি সকালে কোচিং করতে যায়। কোচিংয়ে গিয়ে দেখে সাদিয়া আসেনি। তারপর কলেজ আসে, কিন্তু সাদিয়া কলেজ আসেনি। আরুষির আজকে কলেজ আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসিয়া খানকে বলতেই শুরু হলো তার পকর পকর। আরুষি, তুই পড়ালেখায় অনেক ফাঁকি দিচ্ছিস। সাদিয়াকে দেখ পড়ালেখা নিয়ে কত সিরিয়াস, আর তুই শুধু বাহানা খুঁজিস কিভাবে কলেজ না যাওয়া যায়। সাদিয়াকে দেখেও তো শিখতে পারিস কিছু। বেলা বেলা বেলা। আরুষির মাঝে মাঝে মনে হয় আসিয়া বেগম তার মা না, শুভ আর সাদিয়ার মা। সবসময় দুজনের এত এত প্রশংসা করে আরুষির কান পচিয়ে ফেলায়।